আজকে হচ্ছে আমরা ডিএফএস দিয়ে সলভ করা যায় এরকম আর একটা প্রবলেম পড়বো, যেটা হচ্ছে টপোলজিক্যাল সর্ট। তো টপোলজিক্যাল সর্ট শেখার আগে একটা জিনিস শিখে ফেলি যে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বা ডেক কাকে বলে। তো ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বলতে বোঝায় যে সেই সব গ্রাফ, যেসব গ্রাফকে অবশ্যই, প্রথম কথা হচ্ছে গ্রাফটাকে অবশ্যই ডাইরেক্টেড গ্রাফ হতে হবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ওই গ্রাফটার মধ্যে কোনো সাইকেল থাকা যাবে না। সাইকেল তো আমরা সবাই জানি যে প্রথমত হচ্ছে একটা ডাইরেক্টেড গ্রাফের মধ্যে যখন কোনো সাইকেল থাকবে না তখন ওই গ্রাফকে আমরা বলবো ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এখন কথা হচ্ছে যে টপোলজিক্যাল সর্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি। টপোলজিক্যাল সর্ট হচ্ছে একটা লিনিয়ার অর্ডারিং। কার মানে কিসের লিনিয়ার অর্ডারিং বোঝাচ্ছে? আমার ভার্টিসেসগুলোর। এখন মনে রাখতে হবে যে টপোলজিক্যাল সর্ট সম্ভব হয় সেই সব গ্রাফে যেসব গ্রাফ হচ্ছে ড্যাগ, মানে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তো ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের মধ্যে ভার্টিসেসগুলার একটা লিনিয়ার অর্ডারিং হতে হবে এমনভাবে যাতে যখন কোনো একটা ভার্টেক্স ইউ থেকে ভি কানেক্টেড থাকে, যেখানে ইউ হচ্ছে প্যারেন্ট আর ভি হচ্ছে তার চাইল্ড, তার মানে ইউ আর ভি কানেক্টেড, তাহলে আমি যখন লিনিয়ার অর্ডারিং করব তখন অবশ্যই এবং অবশ্যই ইউকে ভি এর আগে আসতে হবে। সো এটাই বলছে যে লিনিয়ার অর্ডারিং অফ দ্য ভার্টিসেস অফ এ ড্যাগ সাজ দ্যাট ফর এভরি ডাইরেক্টেড এজ ইউভি, ইউ থেকে ভি, ভার্টেক্স ইউ মানে হচ্ছে প্যারেন্ট কামস বিফোর ভার্টেক্স বি, মানে প্যারেন্ট অবশ্যই ভার্টেক্স বি এর আগে আসবে। নট নেসেসারি যে একদম করসপন্ডিং ঠিক পরেই আসতে হবে, মানে আগে পিছনে যে জায়গায় হোক ইউটা সবসময় ভি এর আগে থাকবে। এখন ভি এর ঠিক আগেও থাকতে পারে, ভি এর 2-3 স্টেপ আগেও থাকতে পারে, ওইটা সমস্যা না। তো অর্ডারিং এর মধ্যে আর কি। তো আমি যদি এখানে চিন্তা করি, এখানে এ, তারপরে এ এর চাইল্ড হচ্ছে বি আর সি, কারণ এ আর বি কানেক্টেড, এ আর সি কানেক্টেড, তাহলে বি এবং সি দুইটাই এ এর পরে আসতে হবে। কারণ এ এর পরে বি এবং সি কোন অর্ডারে আসবে, বি সি আসতে পারে, সি বি আসতে পারে, ওইটা ম্যাটার করতেছে না, কিন্তু বি এবং সি দুইটাই এ এর পরে আসবে। তারপরে ডি, ডি বি এর পরেও আসতে, বি এর পরে আসবে, সি এর পরে আসবে, তার মানে ডিটা অবশ্যই বি এবং সি এর পরে আসতে হবে, মাঝখানে আমি আনতে পারবো না। এবং তারপরে হচ্ছে ই, ই হচ্ছে অবশ্যই ডি এর পরে আসবে। তার মানে আমি অর্ডারিং করে ফেলছি এই গ্রাফ থেকে, এটা অবশ্যই একটা ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকচুয়ালি আমি ওই যে সংজ্ঞাটার মতোই আমি লিনিয়ার অর্ডারিংটা করতে পারছি। এখন কথা হচ্ছে এর অ্যাপ্লিকেশনটা কোন জায়গায়? টপোলজিক্যাল সর্টের অ্যাপ্লিকেশন অনেক জায়গায় আছে। লাইক আমরা যখন বিল্ড সিস্টেমের কথা চিন্তা করি, আপনারা যারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করবেন বা বিভিন্ন ধরনের আইডি আমরা চালাই, যখন আইডিটা ওপেন হইতে কিন্তু অনেক সময় লাগে, তখন অনেকগুলা প্যাকেজিং বা সিস্টেম বিল্ড হতে হয়। ঠিক আছে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেখা যায় যে গ্রেডেল বিল্ড হয়। তো এটা বিল্ড হওয়ার জন্য হয় কি, একটা প্যাকেজ আরেকটা প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট হয়। তার মানে একটা প্যাকেজ ইনস্টল না হওয়া পর্যন্ত আরেকটা প্যাকেজ কখনো ইনস্টল, মানে আরেকটা প্যাকেজ কখনো ইনস্টল হবে না। সো এই যে প্যাকেজগুলোর মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি, তো আমার একটা সিস্টেম বিল্ড হতে যত সব প্যাকেজ আছে, সব প্যাকেজ নিয়ে আমি যদি একটা গ্রাফ তৈরি করে ফেলি, এবং গ্রাফ তৈরি করার পরে যদি আমি এটাকে টপোলজিক্যালি সর্ট করে ফেলি, তার মানে আমার কি হবে, যার কাজ আগে, মানে যার সাথে যে কানেক্টেড সে তো আমার আগে চলে আসলো, তাহলে আমি তাকে আগে কমপ্লিট করে রেখে দিব। সে যদি কমপ্লিট হয়ে যায়, তারপরে টপোলজিক্যাল সর্টের অর্ডারে যদি আমি এখন ফুল সিস্টেমটাকে বিল্ড করি, তাহলে কিন্তু আমার জন্য সুবিধা। ঠিক তেমনি লিনাক্সে পিটিকেট, আপগ্রেড এগুলো কিছু জিনিসপত্র আছে, অ্যাডভান্স প্যাকেজিং টুল, এখানেও কিন্তু প্যাকেজিংগুলো একটা একটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট আর কি। মানে তখন ওই ইন্টারডিপেন্ডেন্সি থাকলেই অ্যাকচুয়ালি আমি প্রথমে গ্রাফ তৈরি করে তারপরে এটার মধ্যে টপোলজিক্যাল সর্ট চালাই ফেলতে পারি, তারপর ওই সর্ট অনুযায়ী আমি জিনিসপত্রগুলোকে এক্সিকিউট করা শুরু করতে পারি। তারপরে অপারেটিং সিস্টেমের টাস্ক শিডিউলিং, আপনারা ওএস যখন পড়বেন তখন দেখবেন টাস্ক শিডিউলিংয়ের ক্ষেত্রেও একটা টাস্ক আরেকটা টাস্কের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখনও আমার টপোলজিক্যাল সর্ট করা হয়। তারপরে প্রিরিকুইজিট প্রবলেম, ইভেন আপনারা যখন দেখবেন যে আপনারা যে পড়ালেখা করতেছেন, আপনার ডাটা স্ট্রাকচার কোর্স তুলতে গেলে অবশ্যই সি কোর্স মানে মানে পূরণ করা লাগে। তারপরে সি এবং ডাটা স্ট্রাকচার কোর্স পূরণ করার মানে আপনি কমপ্লিট করার পরেই কিন্তু আপনি অ্যালগোরিদম কোর্স কমপ্লিট করতে মানে নিতে পারবেন। সো প্রত্যেকটা কোর্স কিন্তু প্রিরিকুইজিট থাকে, রাইট? সো এইটার জন্য করতে হয় কি, আমি তো আর ধরুন আমি জানি না আমার এখন কোন কোর্সের সাথে কোন কোর্স কানেক্টেড, এরকম করে করে আমি একটা গ্রাফ তৈরি করে ফেললাম, তারপরে টপোলজিক্যাল সর্ট করে ফেললাম। টপোলজিক্যাল সর্ট করে তারপরে আমি চিন্তা করব যে আমি প্রথমে যে কাকে প্রথম সেমিস্টারে আমি কোন কাকে দিব, সেকেন্ড সেমিস্টারে আমি কাকে দিব। সো ওই টপোলজিক্যাল সর্টটা আমি মেনটেন করার ট্রাই করব। তো এটা দিয়েও কিন্তু টপোলজিক্যাল সর্ট করা যায়। সো যাই হোক, এখন কথা হচ্ছে এখানে ডান দিকে একটা গ্রাফ আছে, এই গ্রাফটাকে কিন্তু আমরা যদি ভালো মতো তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং সি কানেক্টেড, বি এবং সি কানেক্টেড, তাহলে এ এবং বিকে অবশ্যই সি এর আগে আসতে হবে। কিন্তু ডি কিন্তু সি এর সাথে কানেক্টেড না, তো ডি সি এর আগে আসবে বা পরে আসবে এটা ম্যাটার করতেছে না। সো আমি এ বি সি ডি নিতে পারি, আবার এ বি ডি সিও নিতে পারি। সি দুইটা এ বির পরে থাকলেই হলো, এ বির ঠিক পরে থাকতে হবে তা দরকার নাই। এ বির মানে ঠিক পরের জায়গায় এ বি ডি এর পরে সি দিলেও কোনো সমস্যা নাই, কারণ সিতে এ বির পরেই আছে। সো অর্ডারিং এর পাশাপাশি থাকতে হবে এমন কোনো কথা না, পরে থাকলেও হবে, কিন্তু অবশ্যই যে প্যারেন্ট তাকে আগে থাকতে হবে।
মানে আগের যে কোনো একটা প্লেসে থাকতে হবে। সো এ বি, তারপরে হচ্ছে সি, তারপরে আমি ডি নিলাম, তারপরে আমি ই নিতে পারি কারণ সি এর পরে ই আছে, তারপরে এফটাকে অবশ্যই ই এবং ডি এর পরে নিতে হবে, তাহলে ই এবং ডি এর পরে আমি এফ নিছি, তারপরে আমাকে জি নিতে হয়েছে। সো এটাকে এ বি সি ডি ই এফ জিও নিতে পারি, আবার এ বি, তারপরে আগে ডি নিতে পারি, তারপরে সি নিতে পারি, তারপরে ই এফ জি, এরকম আমি নিতে পারি। সো টপোলজিক্যাল সর্টিং এর মাধ্যমে টপোলজিক্যাল যে অর্ডার আছে, সর্টিং এর অর্ডার আমি একের অধিক পাইতে পারি। ঠিক আছে, ওইটা আমার মানে আনসার একের অধিক জিনিস আসতে পারে। তো এটাকে আমরা সলভ করতে পারি কিভাবে? প্রথম কথা হচ্ছে টপোলজিক্যাল সর্ট আমি স্ট্যাক দিয়ে সলভ করার ট্রাই করি। আমার কাছে একটা দুইটাই এরা টাইপ থাকে, একটা হচ্ছে স্ট্যাক হিসেবে ইউজ করবো, আর একটা হচ্ছে ভিজিটের জন্য ইউজ করব। তো আমি প্রথমে করব কি, এই যে ফুল গ্রাফটা আছে, এই ফুল গ্রাফটাকে প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি যে কোনো একটা নোটকে সিলেক্ট করলাম, লাইক ই তো ভিজিটেড না, সো এটাকে আমি ভিজিটেড সেটের মধ্যে নিয়ে গেলাম। এখন কথা হচ্ছে, এখন ই থেকে আমি যাওয়া শুরু করব, ই থেকে আমি গেলাম এখন হচ্ছে এইচে যাওয়ার পরে এইচও ভিজিটেড হয় নাই, তাহলে এইটাকে ভিজিটেড সেটে নিয়ে যাব। তারপরে এইচ থেকে আমি ব্যাক ট্র্যাক করে, এইচ থেকে আর কোনো জায়গায় যেতে যাওয়ার নাই, এইচ থেকে ব্যাক ট্র্যাক করে ইতে এসে আবার ই থেকে যাবো এফে। তো এফে যাওয়ার পরে আমি দেখবো যে এফ ভিজিটেড মানে হয় নাই। এই যে এইচ তো মানে আর যাওয়ার জায়গা না, এইচ কমপ্লিট করে সবুজ করে দিছি। তারপরে এইচ থেকে আমি ই থেকে যাবো, আমি এফে আসলাম, এফে আসার পরে এফ ভিজিটেড হয় নাই, তাকে ভিজিটেড সেটে নিয়ে গেলাম। তারপরে এফ থেকে আবার আমি কুই যেতে পারি জিতে গেলাম, জিও ভিজিটেড হয় নাই, ভিজিটেড সেটে নিয়ে গেলাম। জি কিন্তু এখন কমপ্লিটলি এক্সপ্লোর্ড, সো জিটাকে আমি এখন পুরোপুরি সবুজ করে দিব। এখন জি থেকে ব্যাক ট্রেক করে আবার ব্যাক করে এফে আসলাম, এফও কিন্তু পুরোপুরি এক্সপ্লোর্ড, তাহলে এফটাকেও আমি এখন সবুজ করে দিব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখনই আমি একটা জিনিসকে সবুজ করে দিচ্ছি, ওই জিনিসটাই আমার এখন ওই কাজে লাগবে আর কি। তো দেখেন আমি যে সময় এইচ আসছিলাম, এইচকে যে সময় শর্ট করে মানে দেখছি যে এইচ ফুললি এক্সপ্লোর হওয়ার সাথে সাথে এটাকে আমি করবো কি, এই যে স্ট্যাক আছে স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো। তো দেখেন এইচটাকে আমি স্ট্যাককে পুশ করে দিচ্ছিলাম, তারপরে এইচ থেকে ই হয়ে এফ থেকে জি, এই যে স্টেপ গেছি, তারপরে জি যখন ফুললি এক্সপ্লোর হয়ে গেল, তারপর জিটাকে আমি এখানে স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। জি থেকে আমি এফে যখন রিটার্ন করে এফটাকে ফুললি এক্সপ্লোর করে ফেললাম, এফটাকে আমি স্ট্যাকে পুশ করে ফেললাম। এফ থেকে যখন আবার আমি ইতে ব্যাক করলাম, ই থেকে আর কোনো জায়গায় যাওয়ার নাই, তাহলে ইও ফুললি এক্সপ্লোর, তাহলে ইটাকে আমি স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। ওকে ফাইন। এখন কথা হচ্ছে, যেহেতু কে ধরে কাজ শেষ, এখন আরেকটা নতুন নোড আমি সিলেক্ট করি। আমি সিলেক্ট করলাম বি কে। এখন বি তো ভিজিটেড না, সো বি কে আগে ভিজিটেড সেটে আমি নিয়ে গেলাম। তারপরে বি থেকে আমি কই যেতে পারি, সিতেও যেতে পারি, ডিতেও যেতে পারি, তাই আমি প্রথমে গেলাম ডিতে। সো ডি ভিজিটেড হয় না, ডিটাকে আমি ভিজিটেড সেটে নিয়ে যাই। তারপরে ডি থেকে আমার যেতে পারতাম এফে, তো এফে গিয়ে তো লাভ নেই, কারণ এফ অলরেডি কিন্তু এক্সপ্লোর্ড প্লাস ভিজিটেড। সো এফে যেহেতু আর নাই, তাহলে ডিও ফুললি এক্সপ্লোর্ড, তাহলে ডিটাকে আমি সবুজ করে দিলাম, তখন সাথে সাথে ডিটাকে আমাকে স্ট্যাকে পুশ করে দিতে হবে। ওকে, এরপরে ডি থেকে আমি আবার বিতে ব্যাক করলাম, তো বি থেকে কিন্তু এক্সপ্লোর করা শেষ হয় নাই, তো আমি বি থেকে সিতে যেতে পারি, তো আমি সিতে আসলাম। তো সি যেহেতু ভিজিটেড হয় নাই, তো সিটাকে আমি ভিজিটেড সেটে পুশ করে ফেললাম এখানে। তারপরে সি থেকে আবার আমি যেতে পারি ইতে, সো আমি ইতে যাওয়ার ট্রাই করবো ঠিকই, কিন্তু ই তো অলরেডি এক্সপ্লোর্ড, সো এই এজটাও সবুজ করে দিছি এই জন্য। সো সিও ফুললি এক্সপ্লোর্ড, তো সিটাকে আমি সবুজ করে দিব এবং এটাকে সাথে সাথে স্ট্যাকে পুশ করে দিব। তারপরে সি থেকে আবার কোনো জায়গায় যাওয়ার নাই, তাহলে আমি আবার বিতে চলে আসলাম। তো বিতে চলে আসার পরে বিও ফুললি এক্সপ্লোর্ড, তাহলে বিটাও আমি এখানে কি করলাম, এই স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। তারপরে হচ্ছে কি, আমার জাস্ট একটা নোট বাকি এখনো তাহলে আমি একে সিলেক্ট করলাম, যেহেতু আনভিজিটেড, সেটাকে প্রথমে ভিজিটেড সেটে রেখে দিলাম। এখন এ থেকে কই যাওয়া যায়, সিতে, কিন্তু সি তো অলরেডি এক্সপ্লোর্ড, সো এটাকে এই জন্য সবুজ করে দিচ্ছি, তাহলে এও আমার ফুললি এক্সপ্লোর্ড, তাহলে এটাকে আমি সবুজ করে দিলাম এবং এটাকে আমি স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। তার মানে আমি স্ট্যাকের মধ্যে আমি এখন যেটা আছে, এখন যদি আমি স্ট্যাক থেকে একটা একটা করে এলিমেন্টকে রিমুভ করা শুরু করি, পপ করা শুরু করি, প্রথমে আসবে এ, তারপরে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, তাহলে এইটাই হচ্ছে আমার টপোলজিক্যাল সর্টের অর্ডার। মানে স্ট্যাকটাকে ফুললি ভরার পরে স্ট্যাকটাকে পপ করে করে আমি আনসারগুলোকে প্রিন্ট করতে থাকবো। সো নাও পপ দ্য স্ট্যাক এলিমেন্টস রিয়েলি অ্যান্ড প্রিন্ট দ্য অর্ডার। সো আমি যদি এখানে চিন্তা করি, আমি পপ করতে থাকি আর প্রিন্ট করতে থাকি, তাহলে প্রথমেই এ প্রিন্ট হবে, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি, তারপরে এইচ, এইটাই। এখন সেম কাজটা যদি আমরা এখন ডিএফএস দিয়ে করতে চাই, তা আমরা ডিএফএস দিয়ে করতে চাইলে যে জিনিসটা দেখতেছি, যেমন আমি যদি ই এর কথা চিন্তা করি, আমি ই থেকে শুরু করলাম, তাহলে ই থেকে আমি এফে গেলাম, এফ থেকে আমি জিতে গেলাম, জি থেকে কোনো জায়গায় যাওয়ার নাই, তাহলে আবার এফে ব্যাক করে ইতে ব্যাক করে এইচে গেলাম। তাহলে প্রথমবার যে সময় আমি ইকে সিলেক্ট করে ডিএফএস চালাইছি, তখন আমার আনসার আসছে ইএফ জি এইচ। এখন আমি আবার বিকে ধরে ডিএফএস চালাবো, তো বিকে ধরে ডিএফএস চালাই, প্রথমে আমি বি থেকে গেলাম সিতে, সি থেকে আর কোনো জায়গায় যাওয়ার নাই, ই তো অলরেডি মানে ভিজিটেড হয়ে গেছে, তাহলে আবার বিতে ব্যাক করলাম, বিতে ব্যাক করে আবার ডিতে গেলাম, ডি থেকে এফে যাওয়ার কথা কিন্তু এফ অলরেডি ভিজিটেড, তাহলে আবার ডিতে আসলাম। তার মানে বিসিডি হচ্ছে আরেকটা বিএফএস এর কল। আমরা জানি যে বিএফএস কল করা যায় সেই সব জায়গা থেকে যেসব নোডের ভিজিটটা আমি 0 করে রাখছিলাম। তারপরে আবার ডিএফএস কল হবে এ থেকে তার সিতে যাওয়ার এখানে কোনো ওয়ে নাই, কারণ সি অলরেডি ভিজিটেড, তার মানে এও শেষ। তাহলে ডিএফএস 3 হচ্ছে
তিনবার ডিএফএসটা কল হয়েছে, একবারে আনসার এ, একবারে বিসিডি, আর একবার হচ্ছে ইএফজিএইচ। এখন আমার আনসারগুলোকে রিভার্সলি প্রিন্ট করতে হবে। সবার প্রথমে ডিএফএস 3-কে প্রিন্ট করতে হবে, তারপরে ডিএফএস 2-কে, তারপরে ডিএফএস 1-কে। তো এই কাজটা এখানে করছি। ডিএফএস 3 মানে এ আসছে, তারপরে ডিএফএস 2, তারপরে বিসিডি আসছে, তারপরে ডিএফএস 1, তারপরে ইএফজিএইচ আসছে। তো দেখেন এবিসিডি ইএফজিএইচ এটা আমার চলে আসলো। তার মানে ডিএফএস যতবারই কল হয় সবগুলা কলকে আগে বের করে ফেলবো, তারপরে হচ্ছে রিভার্সলি ওই কলগুলাকে প্রিন্ট মানে প্রিন্ট করে ফেলবো। তো এটা হচ্ছে টপোলজিক্যাল সর্ট ইউজিং রিকার্সিভ ডিএফএস। এখন কথা হচ্ছে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্ট ইনডিগ্রি কনসেপ্ট দিয়ে কীভাবে করা যায়। ইনডিগ্রি কাকে বলে আমরা তো জানি, যে কোনো একটা ভার্টেক্সের মধ্যে যতগুলাই এজ এসে ঢুকতেছে ওইগুলোকে বলে, ওই তো ঠিক তো তার নাম্বার অফ ওই মানে এজেস, ওইটাই হচ্ছে আমার ইনডিগ্রি আর কি, যে কতটা এজ ঢুকতেছে ঠিক তার নাম্বারটাই হচ্ছে ইনডিগ্রি। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আগে ইনডিগ্রি সব কাউন্ট করে ফেলতে হবে সব ভার্টেক্সের, তারপরে হচ্ছে আমার ইনডিগ্রি 0 যে ভার্টেক্সের ওইটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ওই 0 যেটাকে মানে ইনডিগ্রি ওইটাকে সিলেক্ট করে ওইটার সাথে কানেক্টেড সব এজকে রিমুভ করে ফেলতে হবে। তারপরে আমার যে এজ রিমুভ করার পরে কিন্তু আবার ইনডিগ্রি গ্রাফের আদার পার্টে চেঞ্জ হওয়া শুরু হবে। সো এটাকে আপডেট করতে হবে, তারপরে এই অ্যাবাভ প্রসিডিওরটা আবার রিপিট করতে হবে। তাহলে প্রথমে আমি ইনডিগ্রি কাউন্ট করে ফেলি। তো আমার এ আর ইনডিগ্রি কিন্তু 0, সি এর হচ্ছে 2টা করছে তাহলে 2, ই এর হচ্ছে 1 কারণ একটা আসছে, এইচ এর একটা আসছে তাই জন্য 1, এফ এর জন্য 2টা কারণ ই থেকে আসছে ডি থেকে আসছে, জি এর জন্য একটা কারণ এফ থেকে গেছে, আর বি এর জন্য 0। তাহলে এও 0 বিও 0, তাহলে কাউন্ট ইনডিগ্রি অফ এভরি ভার্টেক্স করা শেষ। এখন কথা হচ্ছে আমাকে বলছে সিলেক্ট এনি ভার্টেক্স উইথ ইনডিগ্রি 0, এও নিতে পারি বিও নিতে পারি, ডাজন্ট ইভেন ম্যাটার। ঠিক আছে, আমি তাও এ নিলাম এবং এটাকে আমি আনসার অ্যাড করে দিলাম, এই যে আনসার অ্যাড করলাম। এখন কথা হচ্ছে এই কাজ করার পরে কি করব, রিমুভ অল এজেস কানেক্টেড টু ভার্টেক্সে। এখন এর সাথে কানেক্টেড সব ভার্টেক্সকে আমি রিমুভ করে দিব, সরি ভার্টেক্সকে না, এজেসকে, এর সাথে কানেক্টেড সব এজকে রিমুভ করে দিব। তাহলে একটাই এজ ছিল এ থেকে সি, এটাকে কাটে দিলাম। তাহলে কেটে যদি দিই তাহলে সি এর যে ইনডিগ্রি 2 ছিল এটা হয়ে যাবে 1, সো এটা 1 হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখন কে আছে ইনডিগ্রি 0 বি, তাহলে আমি এখন বি কে নিব। তাহলে বি কে নেওয়ার পরে বি কে আনসার অ্যাড করব। তো এখন বি এর সাথে কানেক্টেড 2টা এজ আছে, এই 2টা এজকে আমি রিমুভ করে দিব। তাহলে সি এবং ডি 2টার ইনডিগ্রি 0 0 হয়ে যাবে। সি আর এবং ডি 2টার ইনডিগ্রি 0 0 হয়ে গেল। এখন মানে আপডেট করে নিলাম আর কি। এখন আবার 2টার মধ্যে যে কোনো একটাকে নিতে পারি। সো আমি প্রথমে আমি সি কে নিলাম। তো সি কে নেওয়ার পরে আমার সি এর সাথে কানেক্টেড এজ যেটা, এটাকে আমি রিমুভ করে ফেলবো এবং এটাকে আনসার অ্যাড করলাম, সরি সি কে নেওয়ার পর এটাকে আনসার অ্যাড করলাম। তারপর এটার সাথে কানেক্টেড এজটাকে রিমুভ করলে ই এর যে ইনডিগ্রি এটা 1 থেকে 0 হয়ে যাবে। ই এর ইনডিগ্রি 0 হয়ে গেছে। এখন ই এবং ডির মধ্যে আমি যে কোনোটাকে নিতে পারি। আমি চাইলে আমি এখন ডি কে নিলাম। ডি কে নেওয়ার পরে ডি থেকে আমি অ্যাকচুয়ালি যেটা করতে পারি আনসার অ্যাড করলাম প্রথমেই নেওয়ার পরে। তারপরে ডি থেকে আমরা অ্যাকচুয়ালি ডি এর সাথে কানেক্টেড এজ হচ্ছে এটাকে আমি যদি রিমুভ করে তাহলে এফ এর ইনডিগ্রি হয়ে যাবে 1, কারণ আমার আপডেট হওয়ার পরে। তো এটা 1 হয়ে গেল। এখন কথা হচ্ছে এবিসিডি নিলাম, এখন আমি কাকে নিব, এখন ইনডিগ্রি 0 হচ্ছে ই এর, তাহলে ইটাকে আমি নিলাম, নিয়ে আনসার অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে এর সাথে কানেক্টেড এজগুলোকে রিমুভ করে ফেলি, তাহলে এইচ এর ইনডিগ্রি হয়ে যাবে 0 আর এফ এরও হয়ে যাবে 0। ঠিক আছে, এখন যেটা করতে হবে এই 2টার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এবার এফ কে সিলেক্ট করলাম, এফ কে সিলেক্ট করে আনসার অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে এফ এর মধ্যে আবার এই যে এজ আছে ওইটাকে এখন রিমুভ করবো। তাহলে জি এর ইনডিগ্রি 1 থেকে হয়ে যাবে 0, তাহলে এইচও 0 জিও 0, এখন যে কোনো একটা আমি নিতে পারি। সো আমি প্রথমে এক কাজ করি, আমি প্রথমে এইচটাকে নিই, এইচটাকে নেওয়ার পরে আনসার অ্যাড করি, তারপরে এইচটাকে রিমুভ করে ফেলি। তাহলে এইচের সাথে তো আর কানেক্টেড এজ নাই, সো কিছু রিমুভ করলেও আসলে কিছু মানে হচ্ছে না আর কি। তারপরে আমি সিলেক্ট করলাম জি কে, জি এর ইনডিগ্রি 0, তাহলে জি কে নেওয়ার পরে জিটাকে হচ্ছে কানেক্টেড করলাম, সিলেক্ট করার পরে আনসার অ্যাড করলাম। আনসার অ্যাড করার পরে হচ্ছে আমি দেখলাম যে যে সাথে কানেক্টেড এজ আছে কিনা, যে সাথে কানেক্টেড এজ নাই তার মানে হচ্ছে জিও আমার কাজ শেষ। তাহলে যে জিনিসটা দাঁড়ালো, আমাকে প্রত্যেকটা এজকে রিমুভ করতে হবে যেগুলো হচ্ছে আমার মানে কানেক্টেড আর কি, মানে আমার কোনো একটা ভার্টেক্সের সাথে কানেক্টেড, যে মানে যেসব ভার্টেক্স ইনডিগ্রি 0 তাদেরকে ধরার পরে তাদের সাথে কানেক্টেড সব এজকে রিমুভ করতে হবে এবং ওইটা অনুযায়ী গ্রাফের মধ্যে আপডেটও করতে হবে। ঠিক আছে, কিন্তু আমি যদি একটা জিনিস চিন্তা করি যে জিআরএইচ যে সেগমেন্টটা গেছে, এটা যাওয়ার পরে কিন্তু আর কোনো ভার্টিসেস অবশিষ্ট ছিল না। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি রিপিট হয়ে গেছে একটা জিনিস, এই 2টা লাইন প্রথমে হয়তো রিপিট হওয়ার কথা ছিল না, এটা আমি আগের সাইড থেকে নিয়েছি এই জন্য চলে আসছে। এটা মনে রাখতে হবে যে এতটুকু হওয়ার পরে কিন্তু আমার আর কোনো ভার্টিসেস আর বাকি নাই। সো আমার আনসারটা হবে এবিসিডি ইএফজিএইচ। সো এতটুকুই হচ্ছে আমার টপোলজিক্যাল সর্ট। তো আপনারা আশা করি সবাই বুঝেছেন। তো আজকে ক্লাস এতটুকুই, ধন্যবাদ সবাইকে।